নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন লীলা মজুমদারের রচিত ছোট গল্প নবার ডায়েরি। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প নবার ডায়েরি। তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর অধিকাংশ অদ্ভুত ঘটনা উত্তর কলকাতার একটা বিশেষ এলাকায় ঘটে থাকে। আমি কাউকে চটাতে চাই না বলে সাল, তারিখ, নাম, নিবাসের বিষয়ে ধোঁয়া ধোঁয়া ভাষা ভাবে ছাড়া বলছি না, তাও খানিকটা বদলে সদলে। ওই অঞ্চলে অজস্র পুরনো বাড়ি আর অস্বাভাবিক লোকজন আছে, যাদের নিয়ে এসব ঘটনা ঘটতে পারে। নিশ্চিত ঘটেছে তাও বলছি না। মোট কথা, এক রবিবার সকালে ওই রকম একটা বাড়ির লাগোয়া ছোটো মতো সাজানো সারানো নতুন বাড়ির একটা তলায় বুড়ো ডাক্তার নীলু ভট্টাচার্যের খুদে বসবার ঘরে হুড়মুড় করে একটা আধবয়সী ভদ্রলোক ঢুকে পড়ে। তার হাঁটুর ওপর হুমড়ি খেয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়েছে ডাক্তারবাবু, আমি বোধহয় ভুলে আমার নিজের মাস্তুতো ঠাকুমাকে বিয়ে করে ফেলেছি। ডাক্তারবাবু আঁতকে উঠলেন। এই বয়সে আবার একটা বিয়ে করলে কোন আক্কেলে বদ্যিনাথ? তাও আবার মাস্তুতো ঠাকুমাকে? তোমার কি কোনো বিবেচনা নেই? কাজটা বেআইনি হয়েছে। বদ্যিনাথ ব্যস্ত হয়ে উঠল। না না, আবার করিনি। পুরনো গিন্নি বোধহয় আমার মাস্তুতো ঠাকুমা। একটা ওষুধপত্র দিন ডাক্তারবাবু। লোকে বলে আপনি মরা মানুষ জিন্দা করে দিতে পারেন। আপনার কাছে এ সমস্যা কিচ্ছুই নয়। একটা পুড়িয়া দিন। গিন্নি বলেন হোমিওপ্যাথিকে সব হয়। ডাক্তারবাবু খুশি হয়ে বললেন, আহা, ও তো বাড়িও না বদ্যিনাথ, এই পুড়িয়াটা খালি পেটে খাও। তাছাড়া মাস্তুতো ঠাকুমাকে বিয়ে করলে কোনো দোষ হয় না। তবু শুনি ব্যাপারটা, শুনে দরকার হলে আরেক পুড়িয়া দেব। চা খাবে? বদ্যিনাথ বলল। ওষুধ খাবার কথা ভাবলেও গা শিউরে উঠছে ডাক্তারবাবু। সব খুলে বলছি, তাহলেই বুঝবেন। জানেন তো, পার্কের পাশের ওই পুরনো বাড়িটা গিন্নির পৈতৃক সম্পত্তি ছিল। বিয়ের পর এই 30 বছর ধরে প্রায়ই ভেবেছি চিলেকোঠায় ওদের 5 পুরুষের রাবিশ, ওটা একবার আগা গোড়া তাড়ু হাঁকড়াতে হবে। তা বদলির চাকরি, এতদিন সময় পাইনি। তার ওপর ধুলো ঘাঁটলে গিন্নি বেজায় চটে যান, ওতেই নাকি হাঁপানি হয়। সে যাই হোক, গিন্নি সইয়ের সঙ্গে পরশু কাশি গেছেন। সেই ফাঁকে কাল সারাদিন আমি ওই চিলেকোঠার ছাদ থেকে মেঝে পর্যন্ত সরু চিরুনি দিয়ে আঁচড়েছি। না আঁচড়ালেই হতো। 2-3 ঝুড়ি ইঁদুর আরশোলার নাদি, পর্বতপ্রমাণ ভাঙা কাচের গাদা, পুরনো বই, কাগজের আর ন্যাকড়ার স্তূপ, তাই বেচেই বামুন দিদি আজ বলছে সেও কাশি যাবে। এক ঢাই কাঁসা পেতলের বাসন, কালই সে সমস্ত পশুপতির দোকানে পাচার করেছি। নিকট ভবিষ্যতে আমারই হয়তো কিছু দরকার পড়তে পারে। আর পেয়েছি খেরো দিয়ে বাঁধানো মোটা একটা বিকট হিসাব খাতা। তার প্রথম পাতার ওপরে লেখা টু দিনেশ দা, তার তলায় লেখা নবার ডায়েরি। খাতাখানাতে আগা গোড়া সবুজ কালিতে খুদে খুদে অক্ষরে যা লেখা আছে, সারা রাত ধরে লোডশেডিংয়ের সময়টুকু ছাড়া তাই পড়ে আমি নিশি কাবার এবং মনের শান্তি নষ্ট করেছি। এই অবধি বলে বদ্যিনাথ পকেট থেকে মোটা মতো একটা হিসাব খাতা বের করলো। ঘরটা অমনি কেমন একটা ধুলো ধুলো ধুনো ধুনো গন্ধে ভরে গেল। হয়তো পোকার প্রকোপ থেকে বই বাঁচাবার জন্য কোনো ওষুধপত্র ব্যবহার করা হয়ে থাকবে। খাতা দেখে নীলু ডাক্তার হঠাৎ শটাং হয়ে উঠে বসলেন। 80 পেরিয়ে অবধি তার একটু ঠেস দিয়ে বসার এবং কথা বলার অভ্যাস হয়েছিল, কিন্তু খাতা হাতে নিয়ে নেড়ে চেড়ে আলোর কাছে ধরেও যখন সবুজ রঙের পিঁপড়ে অক্ষরের মাথা মুন্ডু কিছুই বুঝলেন না,
তখন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বদ্রীনাথকে খাতা ফিরিয়ে দিয়ে বললেন, পুঞ্চুটা একটা অপদার্থ, এ চশমা দিয়ে যদি কিছু পড়া যায়, তুমি বরং মর্মার্থটা সংক্ষেপে বলো। বদ্রীনাথও তাই চাইছিল। একবার পড়েই ডায়েরির বীভৎস কাহিনী তার মনে গেঁথে গেছিল। সে বলল, বুঝলেন ডাক্তারবাবু, ডায়েরি পড়ে যদ্দূর বুঝলাম, ওই নবাব ভট্টাচার্যি ছিলেন গিন্নির বাপের বাড়ির পেটোয়া ডাক্তার। সব অসুখ বিসুখে, বিপদে ও সমস্যার সময়ের পরামর্শদাতা। তা নিজে যতই গুণবান হন না কেন, ওর ঠাকুরদা ছিলেন স্রেফ একটি ধনুর্ধর। লেখাপড়া বেশি না শিখেও নানা উপায়ে দেদার পয়সা করেছিলেন। ডায়েরিতে নবা সে বিষয়ে দুঃখ করে লিখেছে যে গ্রামের বাড়িতে স্ত্রী পুত্র খেতে পাক বা না পাক, তিনি তার সাহেব সঙ্গীদের সঙ্গে চীন সীমান্তে যাতায়াত করতেন। আফিং পাচারের ব্যবসা ছিল তাদের। ঠাকুরদার কাজ ছিল চীনের লোকেদের আফিংয়ের নেশা ধরিয়ে সীমান্তের কাছে সাহেবদের আফিং ক্ষেতের উৎপন্ন দ্রব্যের চাহিদা এবং খদ্দের বাড়ানো। এদিকে চীনে কোনো কালেও আফিংয়ের চল ছিল না। চীনের সম্রাট এই সর্বনেশে নেশার কুফল লক্ষ্য করে সে দেশে আফিং খাওয়া বা বিক্রি করা বেআইনি করে দিলেন। আইন ভাঙার কড়া সাজার ব্যবস্থাও করলেন। সাহেবদের ফলাও ব্যবসা প্রায় রাতারাতি পড়ে গেল। তারা রেগে মেগে চীনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। সেই যুদ্ধেরই নাম বক্সার ওয়ার। বুঝলেন ডাক্তারবাবু, যুদ্ধের ফলাফল নিয়ে কথা নয়, তবে নবার ঠাকুরদা সে সময় চীন দেশে কার্যগতিকে গিয়ে যুদ্ধের জোয়ার ভাটার প্রকোপে পড়লেন। পালাবার পথ পান না, বনে বনে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন। শানপো নদী যেসব সংকীর্ণ গিরিপথ ধরে পাহাড় ভেদ করে নেমে এসেছে, ঠাকুরদার ইচ্ছে সেই পথে দেশে ফেরেন। প্রায় কপর্দক শূন্য অবস্থা, কিছু শুকনো ফলমূল আর একটা কম্বল মাত্র সম্বল। পাহাড়ের উঁচু ঢালে হাড় কাঁপানো শীত। সেইখানে এক নিরাশায় ভরা সন্ধ্যায় একটা গিরি গুহায় আশ্রয় নিয়ে দেখেন, গুহার মধ্যে যুদ্ধে ভীষণভাবে আহত মরণাপন্ন এক চীনে বদ্যি। নিজে কষ্ট পেয়ে পেয়ে ঠাকুরদার মন তখন অন্যরকম হয়ে গেছিল। জলতেষ্টায় বদ্যির ছাতি ফাটছিল। কাছেই বরফের মতো ঠান্ডা পাহাড়ি ঝর্ণা। ঠাকুরদা সেখান থেকে লাউয়ের খোলায় করে জল এনে তাকে পান করালেন। মুখ মাথা মুছিয়ে যতটা পারেন আরাম দিলেন। কিন্তু তার যাবার সময় হয়ে এসেছিল। তার বড় ভয়, মৃত্যুর পর বুনো জানোয়ারে তার শরীর অপবিত্র করবে। ঠাকুরদা স্থানীয় ভাষা জানতেন। তিনি আশ্বাস দিলেন যে নিজের হাতে তাকে সমাধি না দিয়ে সেখান থেকে যাবেন না। মারা যাবার আগে বদ্যি তাঁকে দুটি জিনিস দেখিয়েছিলেন, একটি মহামূল্য সবুজ মুনি আর আধ বিঘত লম্বা সুন্দর সবুজ শিশিতে কি এক দুষ্প্রাপ্য ওষুধ। তার বিষয়ে চ্যাং যা বললেন, মুখ্য ঠাকুরদা তার এক বর্ণ বুঝলেন না। হাতে তৈরি কাগজে ওষুধের নিয়ম ইত্যাদি চীনে ভাষায় লেখা ছিল। সেটুকু পড়বারও বিদ্যে ঠাকুরদার ছিল না। একটা পেতলের কৌটো করে জিনিস দুটি তিনি দেশে নিয়ে এলেন। দেশে তার চেনা জহুরির কাছে মণি বিক্রি করে তিনি যা পেয়েছিলেন তাই দিয়ে স্ত্রী পুত্র নিয়ে সুখেই তার জীবন কেটেছিল। ছেলেও বেশি দূর লেখাপড়া শেখেননি বটে, কিন্তু তার ছেলে নবরতন একটি রত্ন বিশেষ। এই নবরতনই হলো নবা। ডাক্তারি পাশ করে তার নামডাক হয়েছিল। ওই শিশির ওষুধের গল্প ঠাকুরদার কাছে শুনে অবধি একটু একটু করে চীনে ভাষাও সে আয়ত্ত করে ফেলেছিল। শুনেছি সেকালে চীনে হরফ চিনতেই নাকি 7 বছর লাগতো। এরপর নবার ডায়েরির গুরুত্বপূর্ণ লেখাগুলো পড়ে বদ্রীনাথ তাজ্জব বনে গিয়েছিল। ওষুধের নিয়ম প্রাচীন চীন ভাষার পুরনো হরফে লেখা। রাত জেগে নবা তার তর্জমা করে যা বুঝেছিল তাতে তার চুলদাড়ি খাড়া। ওই ওষুধ নাকি প্রাণ নবীকরণের জন্য ব্যবহার্য এবং অব্যর্থ।
মাসে একবার 1 চামচ জলে 1 ফোঁটা সেব্য, তাতেই নাকি ভাবনাতীত ফল পাওয়া যায়। ওই শিশিতে দুজনের সারা জীবনের ব্যবহারের পরিমাণে ওষুধ ছিল। 20 বছর সেবন করলে প্রায় চির যৌবনের শক্তি আসে দেহে, তখন আর ওষুধ না খেলেও চলে। সেবনকারীদের অপঘাত ছাড়া বড় একটা মৃত্যুও হয় না, অবশ্যই যদি তারা পবিত্র জীবন যাপন করে। এ ওষুধ নির্দোষ হরিণের পিটুইটারি গ্ল্যান্ড থেকে নির্যাস বানিয়ে তৈরি, এতে অলৌকিক কিছু নেই। এই রকম সব লেখা ছিল ওই কাগজটাতে। যতই পড়ে নবা ততই শিউরে শিউরে ওঠে। চিরযৌবনে তার নিজের লোভ ছিল না। পুরনো ইংরেজি বইতে সে কয়লা থেকে হিরে করার কথাও পড়েছিল। ভাবত ওই নিয়মটি শিখতে পারলেই বড়লোক হওয়া যায়। তার বড়লোক হওয়ার বড় ইচ্ছে। এখন মনে হলো এ তো আরো ভালো, এই তো সোনা তৈরির স্পর্শমণি। বড়লোক বুড়ো বুড়ি পাকড়ে মাসে 1 ফোঁটা ওষুধ দেব, ব্যাস ওদের বয়স কমে যাবে, আমিও লক্ষ লক্ষ টাকা কামাবো। ওই শিশি ফুরোতে জীবন কেটে যাবে। 1 জোড়া ধনী বুড়ো বুড়িকে একমাত্র মূলধন করে সুখে শান্তিতে থাকবো। বুদ্ধিনাথের শ্বশুরবাড়িতে সে সময় নবার মামা ছিলেন কুলগুরু। সঙ্গে সঙ্গে দরকার হলে একটু আধটু কবরেজি ওষুধও দিতেন। পণ্ডিত মানুষ। নবা তার কাছে এগিয়ে উঠল, আর অল্পদিনেই বুড়ো কর্তা কেশব চৌধুরীর ফ্যামিলি ফিজিশিয়ান হয়ে পড়ল। খুব ভালো চিকিৎসা করত নবা, এ কথা সে নিজেই লিখেছে। বাড়িতে শুধু কর্তা গিন্নি। তাদের একমাত্র সন্তান দীনেশ চৌধুরী আবার নবার সঙ্গে এক টিমে ফুটবল খেলত। এসব টাকার পাহাড়ের ওপর বসে থাকতেন। এদিকে বেশ হিসেবই ছিলেন। সংক্ষেপে এই অবধি বলে বদ্রীনাথ ডায়েরিটা খুলে মাঝে মাঝে দেখে নিতে লাগলো। নবা লিখেছে, টাকার স্তূপে বসে থাকে বুড়ো, অথচ একমাত্র ছেলে দীনেশকে আলাদা করে দিয়েছে। 200 টাকা মাসোহারা আর বাগানের কোণে খুদে অতিথিশালায় বাস। বলে নাকি নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে। ওই টাকার গাদা থেকে বুড়োকে আলাদা করবার জন্য আমার হাত নিষ্পিস করে। টনিক, কাশির ওষুধ, ঘুমের ওষুধ, জোলাপ এইসব দিই। আর বুড়ো দীনেশের বউ সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি নালিশ করে। ভীষণ নাকি খরচে। ওর কথায় দিনু ওঠে বসে, বদমেজাজি ইত্যাদি। বয়স হয়েছে, কোনোদিন না পটল তুলতে হয়, তখন টাকাগুলো সব বউয়ের হাতে উঠবে, এই ভেবে বুড়োর রাতে ঘুম হয় না। একদিন বলে বসলো, আমাদের বয়সটা 15-20 বছর কমিয়ে দিতে পারো না ডাক্তার? আজকাল শুনেছি তোমরা টিকে দাও আর বসন্ত হয় না, তাই সামান্য জিনিসটার ওষুধ নেই? বুঝলাম মা লক্ষ্মী আমার হাতে সুযোগ গুঁজে দিচ্ছেন, সেটি ফেললে মহাপাতকী হব। তাই বললাম, তা আছে বই কি, মাসে 1 ফোঁটা খেলে 5 বছর করে বয়স কমে যাবে। তবে অনেক দাম, অনেক দিন খেতেও হবে। দীনেশদার পৈতৃক সম্পত্তি অনেকটা কমে যাবে, ভেবে দেখুন। শুনেই বুড়ো চিড়বিড় করে উঠল, দিনু দিনু 1 কানা করিও পাবে না, সব ওই তারকা সুন্দরী সিন্ধুকে তুলে দেবে। যত কম বাকি থাকে আমি তত খুশি, তাই নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছি। আয়ুটা 40-50 বছর বাড়িয়ে দিতে পারবে না? নবা হেসেছিল, প্রায় অমর করে দিতে পারি স্যার, তবে দুজনেই খাবেন। মা ঠাকুরুন সঙ্গে না থাকলে আপনার কষ্ট হবে। আর কাউকে একটা কথা নয়, জানাজানি হলে ওষুধ নিয়ে আমি নিখোঁজ হব। বুড়ো বলেছিলেন, পাগল নাকি আমার মুখে কুলুপ, গিন্নিকে কিছু বলে কাজ নেই। ছেলে বউয়ের ওদিকে তর সইছে না, পথ চেয়ে আছে কবে আমরা স্বর্গে যাব আর ওরাও এ বাড়িতে উঠবে। সে গুড়ে বালি, আমরা সহজে মরছি না, ওষুধটা দিয়ে দাও বাপ। তাই দিল নবা। এক একজনকে বড় 1 চামচ জলে ড্রপারে করে 1 ফোঁটা। খাওয়া মাত্র মনে হলো ওদের চোখগুলো অস্বাভাবিক রকম চকচক করতে লাগলো। কাজটা ভালো হলো কিনা কে জানে। পরের মাসের ডোজ দেখার সময় দেখা গেল
দুজনার বাঁকা শির দাঁড়া তক্তার মতো সোজা। তারপরের মাসে মুখের বলিরেখা অদৃশ্য। তারপরের 3 মাসের মধ্যে কুচকুচে কালো চুলে টাক ঢাকলো। নড়া দাঁত শক্ত হলো, পড়া দাঁত আবার গজালো। তারপরের মাসে ওষুধ দিতে এসে নবা বলল, খবরদার যদি ওষুধের কথা কাউকে বলেছেন। বুড়ো আর তাকে বুড়ো বলা কেন, খিলখিল করে হেসে বললেন, পাগল না গন্ধগোকুল তাই বলি, আর সবাই মিলে কেচে যাক আর কি। আমি বাপু মাম স্পিকটি নট। আজকালকে সব কথায় কথায় ইংরেজি বলচাল ঝাড়েন। মন ভালো করবার জন্য কলেজ জীবনের পোকায় কাটা বই থেকে হাইড্রোস্ট্যাটিক্সের জটিল অঙ্ক কষেন। এইসব দেখে নবা একটু চিন্তিত না হয়ে পারল না। ব্যাপারটা অন্য লোকেরও চোখে পড়তে বাধ্য। দিনেশ তো চোটে কাঁই। বউয়ের শেখানো কথা চারদিকে বলে বেড়াতে লাগলো। টনিক খেয়েছেন না আরও কিছু? এইভাবে ক্রমে বয়স কমার কি মানে হতে পারে? এটা অস্বাভাবিক। কেউ ওদের বিষ খাওয়াচ্ছে। আমি বড় ডাক্তার আনাচ্ছি। এই অবধি শুনে ধিক ধিক করে হেসে তার মা চঞ্চলা হরিণীর মতো। তাছাড়া আর কি। সিঁড়ির 2টো করে ধাপ এক লাফে পেরিয়ে ওপরে পালালেন। আর বাপ বজ্রমুষ্টিতে টেবিল চাপড়ে গর্জে উঠলেন, গেট আউট স্ক্রাউন্ডেল! তোর দেখছি বড্ড বার বেড়েছে। ফের ডাক্তারের কথা মুখে আনবি তো আমি তোকে দেন অ্যান্ড দেয়ার ত্যায্য পুত্র করে দেব। সমস্ত টাকা করি দুস্থ বেড়াল নিকেতনে দিয়ে যাব। মাথা নিচু করে ছেলের প্রস্থান হলো। এবার বেশ নার্ভাস বোধ করছিল নবা। সত্যি কথা বলতে কি, ওষুধের গুণ দেখে সে নিজেও তাজ্জব বনে গিয়েছিল। কেশব আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছিলেন। ততক্ষণে গিন্নিও ফিরে এসে পাশে দাঁড়িয়ে নিজের একগোছা কোঁকড়া চুল চুষছিলেন। নবা বলল, ওষুধটা বরং কিছুদিন বন্ধ থাকুক বড়বাবু। গিন্নি রেগে গেলেন, তা তো বটেই, তার বলবি নে? কর্তা যে রূপে গুণে তোকেও ছাড়িয়ে গেছেন, হিংসেই গা জ্বলে যাচ্ছে না? এই দেখ, সবটা খেয়ে ফেলছি, তুই কি করতে পারিস? এই বলেই সর্বনাশ! সামনের টেবিল থেকে ওষুধের খুদে সবুজ শিশিটা তুলে সোনালি ছিপি খুলে কাঁচা কাঁচা বেশ খানিকটা গলায় ঢালতে না ঢালতে এসব সেটি ছিনিয়ে নিয়ে বাকিটুকু নিজের গলায় ঢেলে দিয়ে একা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, দেয়ার। নবা শিশি বাঁচাবার মোক্ষম একটা চেষ্টা নিয়েছিলেন, কিন্তু টানা হেঁচড়ার ফলে সেই অমূল্য জিনিসটা ছিটকে শ্বেত পাথরের মেঝেতে পড়ে চোখের নিমেষে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। একটু ধোঁয়া মতো উঠল। ধোঁয়া কাটলে দেখা গেল এক চিমটে ছাই পর্যন্ত বাকি নেই। দিনেশের মা বাবা হাই তুলতে তুলতে শয্যা নিলেন। নবা দিনেশকে একটা চিঠি লিখে অসুস্থতার দোহাই দিয়ে 1 মাসের মতো নিরুদ্দেশ হয়ে গেল। হয়তো কোনো দুর্বাসিনী মাসি পিসিকে দেখতে গিয়ে থাকবে। ভারী কর্তব্যপরায়ণ ছিল ছেলেটা। মাসের শেষে বাড়ি ফিরে মায়ের কাছে শুনল দিনেশ দুবেলা উদ্ভ্রান্তের মতো আসা যাওয়া করছে। শুনেই নবার হাত পা হিম। আবার কি সর্বনাশ হলো কে জানে। সেই ভর সন্ধ্যায় নাওয়া খাওয়া ভুলে গেল ছুটে বড় কর্তার বাড়ি। দিনেশ দোতলায় বারান্দায় পায়চারি করছিল। কি হয়েছেটা কি দিনেশ দা? ওষুধটা তো ভালোই। দিনেশ কাষ্ঠ হাসল, দেখে যাও তোমার ভালো ওষুধের গুণ। তারপর নবাকে তার মা বাবার বড় শোবার ঘরের দরজার কাছে নিয়ে গেল। সে ঘরে 2টি দামি দোলনায় 2টি পরীদের মতো সুন্দর খোকা খোকুকে হাসি মুখে দোল দিচ্ছে দিনেশের বউ। তাকে এত খুশি নবা কখনো দেখেনি। ছেলেপুলে নেই বলে তার বড় দুঃখ ছিল। নবা কপালের ঘাম মুছে বলল, খারাপটা কি হলো দিনেশ দা? বৌদির দুঃখ ঘুচল। ওরা নিজেদের নবীকরণ করতে চেয়েছিলেন, এখন একেবারে নবীন হয়েছেন। তুমি সম্পত্তি চেয়েছিলে, এখন তুমি ছাড়া সম্পত্তি দেখার কেউ নেই। দিনেশ একটু ভীতু প্যাটার্নের। সে বলল, আত্মীয় স্বজন কেউ যদি মামলা ঠুসে দেয়? ধুর, তুমি একমাত্র ওয়ারিশ। যদি কেউ ওদের খোঁজ করে, ওষুধের কথা তো কেউ বিশ্বাস করবে না।
আমি তোমাকে দায়ী করব। অসম্ভব বুদ্ধি ছিল নবার। শেষ পর্যন্ত তার পরামর্শে এক চিঠি লেখা হলো। ইদানিং চোখে ছানি পড়াতে লেখাপড়ার কাজ দিনেশই করত। কেশব খালি সই দিতেন। একটা চিঠি লেখা হলো। তাতে বলা হলো মা বাবা অনির্দিষ্টকালের জন্য হিমালয়ে গুরুর আশ্রমে যাচ্ছেন। দিনের যেন সম্পত্তির রক্ষণাবেক্ষণ করে এবং পত্রপাঠ দুটি অনাথ ছেলে মেয়েকে পুষ্যি নেয়। নিচে কেশবের কাগের ঠ্যাং বগের ঠ্যাং সইও কপি করা হলো। নবা বলল তাতে কোনো দোষ হয়নি, কারণ ওদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্যেই এই সমস্ত ঘোড়া পথ ধরতে হয়েছিল। নবাই স্বাক্ষরের সাক্ষী হলো। এ ব্যবস্থায় সব দিক দিয়ে মঙ্গল হলো। ছেলে মেয়েকে দিনেশের বউ বুকে করে মানুষ করলো। ভালো স্কুলে লেখাপড়া শেখানো হলো, একেবারে সত্যিকারে খোকা কুকুর মতো। ওদের আগের কথা একটুও মনে ছিল না। নবা লিখেছে, ক্রমে দিনেশদা আর বৌদিও বোধহয় আগের কথা ভুলে গেলেন। ছেলে মেয়ে বড় হলো, তাদের রূপগুণের প্রশংসায় সকলে পঞ্চমুখ। ছেলে বড় ইঞ্জিনিয়ার হলো, মেয়ের ভালো বিয়ে হলো। দিনেশ দ্বারা শেষ বয়সে কাশিতে চমৎকার বাড়ি কিনে সুখে দিন কাটাতে লাগলেন। সব ভালো যার, শেষ ভালো তার। ইতি নবার ডায়েরি। বদ্রীনাথ খাতা বন্ধ করে বলল, কিন্তু সব ভালো নয় ডাক্তারবাবু। আমি ওই মেয়ের, অর্থাৎ আগে যে কেশবের গিন্নি ছিল তার মেয়েকে বিয়ে করেছি। এদিকে দীনেশ চৌধুরীর মা আমার ঠাকুরদার নিজের পিসি ছিলেন, তাহলে গিন্নিও আমার সাক্ষাৎ ঠাকুমা। এমনিতেই সারাদিন এটা কর ওটা কর, তার ওপর যদি ঠাকুমা হয় তাহলে আমি কোথায় যাব? এই বলে বদ্রীনাথ নিজের কপাল চাপড়াতে লাগলো। বুড়ো ডাক্তার বললেন, ও কি হচ্ছে? নবা আমার নিজের বাবা। উনি রোমাঞ্চকর উপন্যাস লিখে দীনেশ জ্যাঠাকে পড়তে দিতেন, কেউ ছাপত না। নবার ডায়েরিও তাই। ডাক্তাররা রোমাঞ্চকর গল্প লিখতে ভালোবাসে, আমিও বাসি। সেগুলো বেনামায় ছাপা হয়। দীনেশ জ্যাঠা নবার ডায়েরি পড়ে মনে মনে খুব চোটে 500 টাকা দিয়ে পাণ্ডুলিপিটা কিনে নিয়েছিলেন। পাছে ছেপে বেরুলে লোকে ভাবে ওসব বুঝি সত্যি ঘটেছিল। বাবাও খুব খুশি। প্রকাশকরা যাই বলুক, একজন সমজদার লোক তো 500 টাকা দিয়ে পাণ্ডুলিপি কিনেছেন। পরে বাবার কাছে শুনে আমি ওটার অনেক খোঁজ করেছিলাম। বরং আমাকেই দিয়ে যাও, আমি নাম ধাম বদলে বই করি। বেড়ে গল্প। খাতাটা হাতছাড়া করে বদ্রীনাথ যেন বাঁচল। সত্যি মিথ্যা কে জানে? তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।